4 বছর আগে কাতারের মরুভূমিতে সৌদি আরবের কাছে যে চোট খেয়ে আর্জেন্টিনা বিশ্ব জয় করেছিল, মায়ামিতে কাবো ভার্দের জানবাজি লড়াই আর্জেন্টিনাকে সেই একই ওয়েক আপ কল দিয়ে গেল। কাবো ভার্দে দুইবার সমতা ফেরালো, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে, আর শেষমেশ 3-2 গোলে কোনো রকমে বাঁচল বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রশ্ন উঠছেই, এই দল কি সত্যিই আবার বিশ্বকাপ জেতার মতো জায়গায় আছে? 4 বছর আগে কাতারের সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল। এবার কাবো ভার্দের বিপক্ষে প্রায় একই রকম চাপে পড়া। কোচ লিওনেল স্কালোনি নিজেই বলেছেন, এবারের দল আগের মতো ভেঙে পড়েনি, দল হাল ছাড়েনি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের খুঁজে লড়ে গেছে। এই মানসিক দৃঢ়তাই আসলে টুর্নামেন্ট জেতার আসল রসদ। নকআউট পর্বে টিকে থাকতে হলে দরকার হয় চাপ সামলানোর ক্ষমতা। স্কালোনির আর্জেন্টিনা সেই পরীক্ষায় পাশ। 39 বছর বয়সেও লিওনেল মেসি যেন থামার নাম নিচ্ছেন না। কাবো ভার্দের কোচ বুবিস্তা পুরো মাঠ সাজিয়েছিলেন শুধু মেসিকে বল থেকে দূরে রাখতে, নিজেদের অর্ধে টেনে নামানোর জন্য। তারপরও হাইড্রেশন ব্রেকের ঠিক পরে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত ক্রস থেকে বাঁ পায়ের টোকায় গোল করেন মেসি। একজন খেলোয়াড় যখন প্রতিপক্ষের বিশেষ পরিকল্পনার মধ্যেও নিজের জাদু দেখাতে পারেন, সেটাই তাকে অন্য পর্যায়ে নিয়ে যায়। মেসি এখনও সেই পর্যায়ে আছেন, আর এই কারণেই আর্জেন্টিনা যে কোনো ম্যাচে যে কোনো মুহূর্তে জয় ছিনিয়ে নেয়ার ক্ষমতা রাখে। শুধু মেসির ওপর নির্ভরতা নয়, আর্জেন্টিনার জয়ের পেছনে আছে সংগঠিত পরিকল্পনাও। ম্যাচ ডিসাইডার গোলটা এসেছিল কর্নার কিক থেকে। মেসির কর্নারে ক্রিস্টিয়ান রোমেরোর হেডার বোরহেসের গায়ে লেগে জালে জড়ায়। স্কালোনি নিজেই বলেছেন, সেট পিস নিয়ে তারা প্রচুর কাজ করেছেন, আর সেটারই ফল পেয়েছেন মাঠে। এই ধরনের প্রস্তুতি বলে দেয় আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়, তারা পরিকল্পিতভাবে ম্যাচ জেতার রাস্তা তৈরি করে। আর যখন খেলা কঠিন হয়ে যায়, তখন এই ধরনের প্রস্তুত অস্ত্রই পার্থক্য গড়ে দেয়। এত ভালো দিকের মধ্যেও একটা স্পষ্ট দুর্বলতা চোখে পড়ছে, ফুলব্যাক পজিশন আর রক্ষণে ফাঁকা জায়গা। দুই প্রান্তে বারবার সুযোগ পাচ্ছে প্রতিপক্ষরা। কাবো ভার্দে ঠিক এই জায়গা কাজে লাগিয়ে দুইবার সমতা ফিরিয়েছিল। বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রাও এই ম্যাচে বাড়তি গতি আনতে পারেননি, যা কোচের জন্য চিন্তার কারণ। তবে ভালো খবর হলো, স্কালোনি নিজেই এই সমস্যাগুলো প্রকাশ্যে স্বীকার করেছেন। জেতা ম্যাচ থেকে শেখার সময় থাকে, হেরে যাওয়া ম্যাচ থেকে থাকে না। এই সহজ সত্যটাই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে। তারা সমস্যাগুলো মার্ক করেছে, আর এখন সংশোধনের সময় হাতে আছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, যাদের নেতৃত্বে আছেন মোহামেদ সালাহ। মিশরও ঠিক সেই জায়গাতেই আঘাত হানতে পারে যেখানে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল, উইং প্রতিরক্ষায়। এই ম্যাচটাই আসল পরীক্ষা হয়ে দাঁড়াবে। কাবো ভার্দে ম্যাচ থেকে পাওয়া শিক্ষা আর্জেন্টিনা কতটা কাজে লাগাতে পারে। তবে ইতিহাস, অভিজ্ঞতা, মেসির উপস্থিতি আর চাপের মুখে না ভেঙে পড়ার এই মানসিকতা মিলিয়ে আর্জেন্টিনা এখনো শিরোপার অন্যতম বড় দাবিদার। বিশ্বকাপ জেতার জন্য একেবারে নিখুঁত হওয়া লাগে না, লাগে ঠিক সময়ে ঠিক জিনিসটা করার ক্ষমতা। আর সেটা এই দলের মধ্যে আছে বলেই প্রমাণ পাওয়া যাচ্ছে বারবার। ট্রফি ধরে রাখার পথ সহজ হবে না, প্রতিটা ম্যাচেই লড়তে হবে দাঁতে দাঁত চেপে। যে দল কঠিন সময়ে ম্যাচ বের করতে জানে, সেই দলই ইতিহাস করে। আর এই মুহূর্তে আর্জেন্টিনার ঠিক সেই দলটাই। রহমান পেয়ার, স্টার প্লেয়ার। আর্জেন্টিনার দুর্বলতা ফাঁস। এবার প্রশ্ন সামনে, ব্রাজিল বা ইংল্যান্ড কিংবা ফ্রান্স অথবা স্পেন এলে কি হবে? কাবো ভার্দে আর্জেন্টিনাকে হারাতে পারেনি ঠিকই, কিন্তু তারা এমন একটা কাজ করে ফেলেছে যা মাসের পর মাস কোনো বিশ্লেষক পারেননি। ব্লু শার্করা বিশ্ব চ্যাম্পিয়নদের বর্ম খুলে দেখিয়ে দিয়েছে ভেতরে দুর্বলতা আছে, আর সেই দুর্বলতা এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। মিশরকে টপকে যাওয়ার পর যদি আর্জেন্টিনার সামনে পড়ে ফ্রান্স কিংবা ব্রাজিলের মতো দল, তখন কি হবে? যে দুর্বলতা লুকানো যায়নি,
ম্যাচ শেষে বিশ্লেষকদের মূল্যায়ন প্রায় সবার মুখেই এক। আর্জেন্টিনার মধ্যে ক্লান্তি আছে, ফাঁক ফোকর আছে। কাবো ভার্দে বল মাটি ঘেঁষে দ্রুত চালাচালি করে বারবার রক্ষণ আর মাঠের মাঝের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে পড়েছে। বিশ্লেষকদের বার্তা পরিষ্কার, কোনো দল যদি গতি, শক্তি আর শারীরিক সামর্থ্যের মিশেলে আর্জেন্টিনার চেয়ে সমান বা বেশি মানের ফুটবল খেলতে পারে তাহলে তারা ভুগবে। পুরো 90 মিনিট হাই ইন্টেন্সিটিতে খেলা প্রতিপক্ষের সামনে তাদের পা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। উল্টো দিকে যদি প্রতিপক্ষ ধীর গতির খেলা খেলে, মেসিকে জায়গা দেয় হাঁটা চলার, রক্ষণে খুব বেশি পরিশ্রম করতে না হয়, তাহলে আর্জেন্টিনার সুবিধা অনেকটাই বেড়ে যায়। অর্থাৎ সমস্যাটা প্রতিভার নয়, সমস্যাটা টেম্পোর। যে দল টেম্পো তুলে ধরে রাখতে পারে 90 মিনিট জুড়ে, তারাই আর্জেন্টিনাকে চাপে ফেলতে পারবে। মিশর কি সেই দল? রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। স্বস্তির খবর আর্জেন্টিনার জন্য, মিশর এই ছাঁচের দল নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সালাদের খেলা ছিল সাদামাটা, রক্ষণাত্মক, গোছানো, কিন্তু সীমাবদ্ধ। সেন্টার ব্যাকদের উপর ভরসা করে সেট পিস সামলানো, আক্রমণে তেমন ধার নেই। মোহাম্মদ সালাহ নিজের ক্লাব মৌসুমের ছন্দহীনতা টেনে এনেছেন জাতীয় দলে। বিশ্লেষকদের ধারণা মিশর কাবো ভার্দের মতো নির্ভীক হয়ে সরাসরি লড়াইয়ে নামবে না, বরং তারা খেলবে সতর্ক, রক্ষণাত্মক ব্লক তৈরি করে পাল্টা আক্রমণের অপেক্ষায় থাকা ফুটবল। কারণ তাদের হারানোর অনেক কিছু আছে, প্রত্যাশার চাপও অনেক বেশি। কাবো ভার্দের একেবারে উল্টো মানসিকতা। কাবো ভার্দের ভয় ছিল না, কারণ তাদের হারানোর কিছু ছিল না। মিশরের সেই বিলাসিতা নেই। তাই আর্জেন্টিনাকে হারাতে আর্জেন্টিনার আরেকটা বাজে রাত দরকার হবে না, দরকার হবে আরেকটা সত্যিকারের বাজে রাত, যেটা কাবো ভার্দের বিপক্ষেও পুরোপুরি আসেনি। আর্জেন্টিনার সামনে ফ্রান্স এলে কি হবে? ফাইনালেই ফ্রান্সের সাথে দেখা হতে পারে আর্জেন্টিনার। ফ্রান্স ঠিক সেই প্রোফাইলের দল যাদের নিয়ে বিশ্লেষকরা সতর্ক করছেন। গতি, শারীরিক শক্তি আর সেই সঙ্গে আর্জেন্টিনার সমান বা তার চেয়ে বেশি প্রতিভা। কিলিয়ান এমবাপের গতি, দলের সামগ্রিক শারীরিক সক্ষমতা আর পুরো ম্যাচ জুড়ে তীব্রতা ধরে রাখার সামর্থ্য, এগুলো ঠিক সেই উপকরণ যা কাবো ভার্দে দেখিয়েছে ছোট পরিসরে। ফ্রান্স সেটা করতে পারে 90 মিনিট জুড়ে, বড় মঞ্চে, অনেক বেশি মান নিয়ে। যদি ফ্রান্স বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আর্জেন্টিনার রক্ষণ আর মধ্যমাঠের মাঝের সেই একই ফাঁকা জায়গায় বারবার আঘাত করতে পারে, তাহলে আর্জেন্টাইন প্লেয়ারদের পা ক্লান্ত হয়ে যাবে এবং বড় সড় বিপদে পড়বে। প্রতিপক্ষ ব্রাজিল হলে সমস্যাটা দ্বিগুণ। ব্রাজিলের ক্ষেত্রেও গল্পটা প্রায় একই রকম বিপজ্জনক, বরং আরেকটু জটিল। ব্রাজিলের ঐতিহ্যগত শক্তি সবসময় গতি আর কারিগরি দক্ষতার মিশেল। উইংয়ে দ্রুত গতির খেলোয়াড়, মাঝ মাঠে কারিগরি বৈচিত্র্য আর সামনে এমন আক্রমণ ভাগ যারা যে কোনো মুহূর্তে গতি পরিবর্তন করে রক্ষণকে বিভ্রান্ত করতে পারে। এই ধরনের দল ঠিক সেই কাজটাই করতে পারে যা কাবো ভার্দে করেছিল। বল মাটি ঘেঁষে দ্রুত চালাচালি করে আর্জেন্টিনার রক্ষণ মাঝ মাঠের ফাঁকা জায়গা দিয়ে ঢুকে পড়া। পার্থক্য শুধু মানের। কাবো ভার্দে যেটা মাঝে মধ্যে করতে পেরেছে, ব্রাজিল সেই কাজটা করতে পারে ধারাবাহিকভাবে, পুরো ম্যাচ জুড়ে এবং আরও নিখুঁতভাবে। সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে ব্রাজিল। তাহলে কি আর্জেন্টিনার আতঙ্কিত হওয়া উচিত? এখনই নয়। মেসি এখনো মেসি, স্কালোনির গড়া দল এখনো ঐক্যবদ্ধ, আর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তাদের অভিজ্ঞতা কম নয়। প্রতিটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলগুলো মাঝে মধ্যে কষ্টে পড়া ম্যাচ পার করে যায়, সেটাই স্বাভাবিক। কিন্তু কাবো ভার্দে যে ব্লুপ্রিন্ট দেখিয়ে দিল, সেটা এখন প্রতিটা প্রতিপক্ষের কোচের নোটবুকে টোকা হয়ে গেছে। মিশরের কাছে সেই ব্লুপ্রিন্ট লাগানোর সামর্থ্য নেই, কিন্তু ফ্রান্স বা ব্রাজিলের হাতে সেই একই অস্ত্র যদি পৌঁছায় আরও ধারালো, আরও পরিণত সংস্করণে, তখন
আর্জেন্টিনার সেই ক্লান্ত পা আর লিওনেতার ঐক্যকেও পরীক্ষার মুখে পড়তে হবে। আর্জেন্টিনা দল লিওনেল স্কালোনির নিখুঁত মাস্টার প্ল্যান এবং মাঠে ফুটবলারদের জাদুকরী বোঝাপড়ার এক অজেয় দুর্গ। ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষকে চূর্ণ করার পেছনে আর্জেন্টিনার যে মূল শক্তি কাজ করে তা হলো তাদের চোখ ধাঁধানো এবং গতিশীল কম্বিনেশন প্লে। বিশ্ব চ্যাম্পিয়নরা যখন মাঠে নামে তাদের খেলা একটা স্বতন্ত্র ও নান্দনিক আইডেন্টিটি বা পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। তাদের আক্রমণাত্মক ফুটবলের মূল হৃৎপিণ্ড যদি হন লিওনেল মেসি, তবে সেই হৃৎপিণ্ডকে সচল রাখার ফুসফুস হলো পুরো দলের 1-2 টাচ ফুটবল এবং অবিশ্বাস্য এক নিয়ন্ত্রণ। স্কালোনির অধীনে আলবিসেলেস্তেরা একটা নিয়ন্ত্রিত বিল্ড আপ বা আক্রমণ গোছানোর চমৎকার কৌশল অবলম্বন করে। তারা মাঠে বলের পজিশন বা নিয়ন্ত্রণ ধরে রাখে অত্যন্ত সুরক্ষিতভাবে, যেখানে ফুটবলাররা মাত্র 1-2 টাচে বল পাস করেন। এই 1-2 টাচের খেলাটা প্রতিপক্ষের জন্য একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। আর্জেন্টিনা অলস ভঙ্গিতে বল দেয়া নেয়া করতে করতে হঠাৎ করেই খেলার গতি বাড়িয়ে দেয়। এই গতি পরিবর্তনের মুহূর্তটাই প্রতিপক্ষের রক্ষণ ভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দেয়। তারা মুহূর্তের মধ্যে খেলাটাকে ভার্টিক্যাল বা লম্বালম্বি লাইনে নিয়ে যায় এবং মাঠের সেন্ট্রাল বা মাঝখান দিয়ে তীব্র আক্রমণ শানায়। আবার ঠিক পরের মুহূর্তেই দেখা যায় তারা খেলার দিক পরিবর্তন করে পুরো বলটাই উইং বা বিপরীত পাশে সুইচ করে দিয়েছে। এই যে 1 বা 2 সেকেন্ডের ব্যবধানে মাত্র 1-2 টাচে বলের দিক বদলে দেয়া, এটাই হলো আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যকার নন ভার্বাল কমিউনিকেশন বা ইশারা ছাড়া কথা বলার অনন্য মাধ্যম। কোনো শব্দ উচ্চারণ না করেই তারা একে অপরের পাসিং জোন চিনে নেয়। একই সাথে মাঠে চলে ডিকয় রান বা নিঃস্বার্থ দৌড়। একজন খেলোয়াড় ফাঁকা জায়গায় বল পাওয়ার জন্য দৌড়াচ্ছেন না, বরং তিনি দৌড়াচ্ছেন প্রতিপক্ষের ডিফেন্ডারকে টেনে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, যাতে মেসির মতো ফুটবলাররা ফাঁকা জায়গা বা স্পেস পান। আর এই স্পেস তৈরি হওয়ার পর যখনই সেকেন্ড টাচে ডিফেন্স চেরা নিখুঁত পাসটি স্পটে যায়, তখনই প্রতিপক্ষ বক্সে তৈরি হয় পেনাল্টি বা গোলের অবধারিত সুযোগ। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্সের ভেতর এত দ্রুত বল সংযোগ করার জন্য আর্জেন্টিনা স্পেস বা জায়গা পায় কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তাদের মাঝ মাঠের দুর্দান্ত রোটেশন বা ঘূর্ণন প্রক্রিয়ার মধ্যে। মাঝ মাঠের ফুটবলাররা কেবল নিজেদের পজিশনে দাঁড়িয়ে থাকেন না, আর্জেন্টিনার মিডফিল্ড খেলোয়াড়রা কখনো ওয়াইড এরিয়া বা মাঠের পাশে চলে যান, আবার কখনো সেন্ট্রাল পজিশনে ওভারলোড বা খেলোয়াড়দের সংখ্যা বাড়িয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে ফেলেন। বল যখন মাঠের এক প্রান্তে যায়, সাথে সাথে রদ্রিগো দি পল কিংবা এনজো ফার্নান্দেজরা পজিশন অদল বদল করেন। একে অপরের বিপরীতমুখী মুভমেন্টের কারণে প্রতিপক্ষের রক্ষণ ভাগের আকার বা শেপ ভেঙে যায়। যখন রোটেশনের মাধ্যমে মলিনা বা মেদিনারা উইং ধরে ওপরে ওঠেন, তখন মাঝ মাঠের স্পেসটা ফাঁকা হয় এবং সেখানেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে দ্বিধা তৈরি করে ভেতরে ঢুকে পড়েন মেসি। মেসি মাঠের ভেতরে কতটা দ্রুত চিন্তা করতে পারেন তা নতুন করে বলার কিছু নেই। ডিফেন্স আর মিডফিল্ডের মাঝখানের যে অল্প একটু জায়গা, ফাঁকা জায়গা, মেসি ঠিক সেখানে এসে ড্রপ করেন। প্রতিপক্ষের শত বাধা আর 4-5 জন খেলোয়াড়ের ঘেরাটোপের মধ্যেও আর্জেন্টাইন ডিফেন্ডার বা মিডফিল্ডাররা ঠিকই মেসিকে খুঁজে বের করেন, কারণ তাদের মূল লক্ষ্যই থাকে বলটা মেসির পায়ে পৌঁছানো। মেসির পায়ে বল যাওয়া মানে বিপক্ষ দলের জন্য মহা বিপদ। তিনি 1-2 টাচে খেলাটাকে পুরোপুরি বদলে দেন। বল সুইচ করে পৌঁছে দেন বক্সের ওপরে ওঠা মলিনা বা অন্য কোনো ফরওয়ার্ডের পায়ে। এই প্লে অ্যান্ড গো দর্শনেই আর্জেন্টিনা প্রতিপক্ষকে খাবি খাওয়ায়। আর্জেন্টিনার এই সুন্দর ফুটবলার আক্রমণাত্মক মানসিকতা এবং নিখুঁত কম্বিনেশন প্লে কোনো দৈব ঘটনা বা ভাগ্যের খেলা নয়, এটা এই দলের পরিচয়। তারা প্রতিপক্ষকে এত দ্রুত আক্রমণ সামলানোর পরীক্ষায় ফেলে যে প্রতিপক্ষ দল নিজেদের ট্যাকটিক্যাল শেপ গুছিয়ে ওঠার আগেই বল জালের ভেতরে জড়িয়ে যায়।
মেসিকে যদি বক্সের আশেপাশে সামান্যতম জায়গাও দেয়া হয়, তবে ফুটবল বিশ্ব গত 2 দশকে 5 শতাধিক বার যা দেখেছে ঠিক সেটাই ঘটবে। একটা জাদুকরী গোল, মাঝ মাঠের এই ক্লান্তিহীন রোটেশন, উইং বনাম সেন্ট্রাল জোনের চমৎকার ভারসাম্য এবং মেসির ক্ষুরধার ফুটবল মস্তিষ্ক, এই ত্রিমুখী অস্ত্রের কারণেই আর্জেন্টিনা বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম বড় দাবিদার। বিশ্বকাপে দেখা যেতে পারে আর্জেন্টিনা ব্রাজিল সুপার ক্লাসিকো। গ্যালারিতে 90,000 দর্শক একসঙ্গে শ্বাস চেপে বসে আছেন। স্টেডিয়ামের বাইরের পৃথিবীটা যেন আচমকাই থমকে গেছে। টেলিভিশনের সামনে কোটি কোটি ফ্যান। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয়, সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে কাঙ্ক্ষিত সেই স্বপ্নটা কি তবে 2026-এ এসে অবশেষে সত্যি হতে চলেছে? সমীকরণ সেই রোমাঞ্চকর ইশারাই দিচ্ছে। ইতিহাস কি বলছে? 106টি অফিসিয়াল ম্যাচের দীর্ঘ ইতিহাসে আর্জেন্টিনা সামান্য এগিয়ে 41 জয় এবং 160 গোল। ব্রাজিলের 39 জয়, 155 গোল, বাকি 26টি ড্র। সংখ্যার হিসেবে পার্থক্য খুবই ক্ষীণ, আর সেটাই এই প্রতিদ্বন্দ্বিতাকে এত জীবন্ত রেখেছে দশকের পর দশক ধরে। কিন্তু সংখ্যার চেয়েও বড় কথা সাম্প্রতিক ইতিহাস। শেষ 5টি ম্যাচের 4টি জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল সবশেষ 1990 সালের 24 জুন মুখোমুখি হয়েছিল। ইতালির তুরিনে অনুষ্ঠিত 1990 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর সেই হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার ম্যাজিক্যাল অ্যাসিস্ট থেকে একমাত্র গোলটি করেছিলেন ক্লদিও কানিজিয়া। বিশ্বকাপে নকআউট পর্বে এটাই দুই দলের একমাত্র লড়াই হয়ে আছে। মেসি বনাম ভিনিসিউস, প্রজন্মের লড়াই। মেসির এটা সম্ভবত শেষ বিশ্বকাপ, বয়স 39, কিন্তু দলকে একা বয়ে নিয়ে যাচ্ছেন। 2022-এ কাতারে বিশ্বকাপ জেতার পর মনে হয়েছিল তার ফুটবল জীবনের বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু না, মেসি আরও চান প্রতিটা ম্যাচে তার দৌড়, তার দৃষ্টি, তার বলের সাথে সম্পর্ক বলে দেয় মেসি আরেকবার ইতিহাস লিখতে এসেছেন। স্কালোনি জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রাম দিতে চাইছেন, এমনকি রিজার্ভ বেঞ্চ থেকেও নামাতে পারেন দ্বিতীয়ার্ধে। এটা পরিকল্পনার অংশ। মেসিকে তাজা রাখতে হবে নকআউটের জন্য। ভিনিসিউস জুনিয়র রিয়াল মাদ্রিদে বছরের পর বছর ধরে তৈরি হওয়া এক ফুটবল মেশিন। গতি, ড্রিবলিং, ফিনিশিং, সব দিক থেকে তিনি এখন বিশ্ব সেরাদের একজন। কার্লো আনচেলত্তির কৌশলের সাথে ভিনির আগ্রাসন প্রতিপক্ষের জন্য ভয়াবহ। স্কালোনির দল সুশৃঙ্খল যন্ত্র। শুধু মেসি নয়, এই আর্জেন্টিনা দলটা সামগ্রিকভাবেই ভয়ঙ্কর। দিবু মার্তিনেজ এই বিশ্বকাপে এখনো একটাও গোল হজম করেননি। আর্জেন্টিনা ক্লিনশিট রেকর্ড ধরে রেখেছে। মলিনা, রোমেরো, লিসান্দ্রো মেদিনা রক্ষণের প্রতিটা কোণ সজাগ। মাঝ মাঠে দিপল, ম্যাকালিস্টার, এনজো চমৎকার নিয়ন্ত্রণ তৈরি করছেন, আর সবাইকে এক সুতোয় গেঁথে দিচ্ছেন মেসি। আনচেলত্তির ব্রাজিল নতুন দর্শন। কার্লো আনচেলত্তি ব্রাজিলকে যেভাবে সাজিয়েছেন সেটা আগের ব্রাজিলের থেকে আলাদা। আগে ব্রাজিলের ফুটবল মানেই ছিল জাদু, সাম্বা, ছন্দ। আনচেলত্তি সেই জাদুর সাথে যোগ করেছেন ইউরোপীয় দৃঢ়তা। 36 বছর বিশ্বকাপে দেখা হয়নি ব্রাজিল আর্জেন্টিনার, তবে সেই অপেক্ষা শেষ হতে পারে এই বিশ্বকাপে। সমীকরণ মিলে গেলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে পারে মেসির আর্জেন্টিনা আর নেইমারের ব্রাজিল। রহমান পেয়ার, স্টার প্লেয়ার।